হ্যালো চাকরি প্রার্থীরা, আশা করি তোমাদের সবার পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতি ভালো চলছে। তোমাদের সকলকে স্বাগত জিকে জিএস বুস্টার ইউটিউব চ্যানেলে। তোমরা যারা পশ্চিমবঙ্গের আগামী পরীক্ষাগুলো যেরকম ডাব্লিউপি গ্রাম পঞ্চায়েত, ফুড এসআই, ডাব্লিউএপি কেপি, ক্লার্কশিপ এবং কেন্দ্রের আগামী পরীক্ষা হলো যেরকম রেলওয়ে এনটিপিসি, তারপর রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই জিকে জিএস বুস্টার সিরিজটা সোজা হয়ে বসে পড়ো এবং খাতা পেন রেডি করো। কারণ এই সিরিজের স্পেশাল বৈশিষ্ট্য হলো এখানে শুধু প্রশ্ন আর উত্তর হবে না, প্রতিটি প্রশ্নের সাথে থাকবে মেমোরি বুস্টার এবং বাকি অপশনগুলোর পোস্টমর্টম, অর্থাৎ একটি প্রশ্ন পড়া মানে চারটি নতুন তথ্য শেখা। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন কেন্দ্রে বিখ্যাত বৃহৎ স্নানাগার পাওয়া গেছে? লোথাল, মহেঞ্জোদাড়ো, হরপ্পা, কালীবঙ্গান। তোমরা ভিডিওটা পজ করবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপর আমার উত্তরটা দেখবে, ঠিক আছে সবাই? তো প্রথম কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে মহেঞ্জোদাড়ো। কী হবে? মহেঞ্জোদাড়ো। এই মহেঞ্জোদাড়ো এই মহেঞ্জোদাড়ো 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। গ্রেট গ্রানানি অর্থাৎ বৃহৎ শস্যাগার বা পাওয়া গেছে, সঙ্গে দাড়িওয়ালা পুরোহিতের মূর্তি পাওয়া গেছে, নৃত্যাকার মূর্তি পাওয়া গেছে। এই যে মহেঞ্জোদাড়ো কথার অর্থ কি? না মিতের স্তূপ, ঠিক আছে? এটা ভিভিআই কোশ্চেন, মনে রাখবে। এছাড়া এই যে লোথাল রয়েছে, এই লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে, ঠিক আছে? গুজরাটে এই লোথালকে বলা হয় সামুদ্রিক বন্দর বা ডক ইয়ার্ড, ঠিক আছে? এই লোথাল কোন নদীর তীরে অবস্থিত? না ভগবা নদীর তীরে। এই যে হরপ্পা, হরপ্পা কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। কত খ্রিস্টাব্দে? না 1921, ঠিক আছে? উনিশ কালীবঙ্গান, এই কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থানে, ঠিক আছে? রাজস্থানে। কোশ্চেন নম্বর 2, দিল্লির কোন সুলতান বিখ্যাত বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। সঠিক অ্যান্সার কী হবে? আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ করার জন্য দু রকমের কর্মচারী নিয়োগ করেছিলেন। একটা কী ছিল? সেনাহ মান্ডি, আর একটি দিওয়ানে রিয়াসত, ঠিক আছে? এছাড়াও দিল্লির সুলতান যেটা আলাউদ্দিন খলজি, তিনি দাগ আর হুলিয়া প্রথাও চালু করেছিলেন, ঠিক আছে? এই যে গিয়াসউদ্দিন বলবন আছে, তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন? একটা হচ্ছে সাজদা ও পায়েবস, আর এছাড়াও নববর্ষ উৎসব যেটাকে বলে নরজ, তিনি এই প্রথাগুলো চালু করেছিলেন, ঠিক আছে? মোহাম্মদ বিন তুগলককে আমরা কি মনে করতে পারি? মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পাগড় রাজা। তিনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। এছাড়াও টোকেন কারেন্সি চালু করেছিলেন। এছাড়া ফিরোজ শাহ তুগলক থেকে আমরা কি মনে করতে পারি? ফিরোজ শাহ তুগলক জৌনপুর ও ফিরোজাবাদ নামে দুটি নতুন শহর স্থাপন করেছিলেন, ঠিক আছে? কোশ্চেন নম্বর 3, কার আমলে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ডালহৌসি। সঠিক অ্যান্সার কী হবে? লর্ড হার্ডিঞ্জ বা লর্ড হার্ডিঞ্জে টু, ঠিক আছে? এই লর্ড হার্ডিঞ্জের সময় দিল্লির সম্রাট কে ছিল? পঞ্চম জর্জ। এছাড়া 1911 সালে যে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়, সেই সময়ে কি হয়েছিল? বঙ্গভঙ্গ রদ 1911 সালেই, ঠিক আছে? এই লর্ড কার্জন আছে, যেটা লর্ড কার্জন থেকে আমরা কি রিকল করতে পারি? 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল। এছাড়াও মাউন্টব্যাটেন থেকে আমরা কি মনে করতে পারবো? মাউন্টব্যাটেন ছিলেন প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল এবং ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়, ঠিক আছে? এছাড়া লর্ড ডালহৌসি থেকে আমরা কি মনে করতে পারি? লর্ড ডালহৌসি সপ্তবিলোপ নীতি বা ডক্টরাইন অফ ল্যাবস চালু করেছিলেন। আর এছাড়াও কি করেছিল? বোম্বে থেকে থানে পর্যন্ত রেল পরিষেবা চালু করেছিল 1853 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা ভিভিআই কোশ্চেন, অনেকবার এসছে।
নেক্সট কোশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই বিখ্যাত উক্তিটি কার? সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, লালা রাজপত রায়, ভগৎ সিং। সঠিক অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। সঠিক অ্যান্সার বাল গঙ্গাধর তিলক। এছাড়া বাল গঙ্গাধর তিলক কী করেছিল? মারাঠি এবং কেসরি এই দুটো পত্রিকা লিখেছিল, মানে চালু করেছিল। এছাড়াও গণপতি উৎসব এবং শিবাজি উৎসব, এই গণপতি উৎসব আর শিবাজি উৎসব আমরা আগের দিনও আলোচনা করেছিলাম, ঠিক আছে? যারা যারা দেখনি সেই প্র্যাকটিস সেট ওয়ানটা তারা দেখে নেবে, ঠিক আছে? এছাড়াও বালগঙ্গাধর কে কী বলা হয়? লোকমান্য নামে উপাধি দেওয়া হয়েছিল, ঠিক আছে, দেশবাসীরা। এছাড়াও তাকে ব্রিটিশরা কী বলতো? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, ঠিক আছে? সুভাষচন্দ্র বসু থেকে আমরা কি মনে করতে পারি? চন্দ্র বসুর উক্তি কী ছিল? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। এছাড়াও আরেকটি কী ছিল? দিল্লি চলো। আর এছাড়াও কি করেছিল সুভাষচন্দ্র বসু? 1939 সালে তিনি কি করেছিল? ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল। এই লালা লাজপত রায় থেকে আমরা কি মনে করতে পারি? লালা লাজপত রায়কে পাঞ্জাব কেসরি নামে বলা হয়, ঠিক আছে? তিনি 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছিল সেই সময় লাঠি চার্জে মারা গিয়েছিলেন, ঠিক আছে? কখন মারা যায়? 1928, এটা মনে রাখবে। ভগৎ সিং থেকে আমরা কি মনে করতে পারি? ভগৎ সিংয়ের বিখ্যাত উক্তিটি কী ছিল বা স্লোগান কী ছিল? ইনকলাব জিন্দাবাদ, ঠিক আছে? আর ভগৎ সিংয়ের ফাঁসি কখন হয়েছিল? 1931 সালের 23শে মার্চ লাহোর ষড়যন্ত্র মামলায় তার ফাঁসি হয়েছিল, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5, মহাত্মা গান্ধী তার বিখ্যাত অসহযোগ আন্দোলন কোন ঘটনার পর প্রত্যাহার করে নেন? জালিয়ানবাগ হত্যাকাণ্ড, চৌরি চৌরা ঘটনা, কাকোরি ট্রেন ডাকাতি, রাওলাট অ্যাক্ট। সঠিক অ্যান্সার হচ্ছে চৌরি চৌরা ঘটনা। কি? চৌরি চৌরা ঘটনা, ঠিক আছে? চৌরি চৌরা ঘটনা কখন হয়েছিল? 5ই ফেব্রুয়ারি 1922। 11ই ফেব্রুয়ারি বারদৌলি প্রস্তাবের মাধ্যমে, এই বারদৌলি প্রস্তাবের মাধ্যমে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, জালিয়ানবাগ হত্যাকাণ্ড কখন হয়েছিল? 13ই এপ্রিল 1919, ঠিক আছে? এই জালিয়ানবাগ হত্যাকাণ্ডের ফলে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল। কাকোরির ট্রেন ডাকাতি কখন হয়েছিল? 1925। আর রাওলাট অ্যাক্ট কখন হয়েছিল? 1919-এ। এটাকে কি বলা হয়? কালো কানুন বা কালা কানুন, কারণ এতে বিনা পরোয়ানা ও বিনা বিচারে যে কোনো ভারতীয়কে বন্দি করার ক্ষমতা দেওয়া হয়েছিল, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 6, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কতগুলি জেলার উপর দিয়ে গেছে? 4টি, 5টি, 8টি না 23টি? সঠিক অ্যান্সার 5টি। সঠিক অ্যান্সার 5টি। কী কী জেলার ওপর দিয়ে? পুরুলিয়া জেলার ওপর দিয়ে, বাঁকুড়া জেলার ওপর দিয়ে, পূর্ব বর্ধমানের ওপর দিয়ে, পশ্চিম বর্ধমান আর নদিয়া, ঠিক আছে? কোশ্চান আসে যে নদিয়া জেলার কোন জেলার ওপর দিয়ে, কোন জায়গার ওপর দিয়ে? নদিয়া জেলার কোন জায়গার ওপর দিয়ে? না কৃষ্ণনগর আর ধুবুলিয়ার ওপর দিয়ে, ঠিক আছে? এটা মনে রাখবে। এছাড়াও 8টি, এই 8টিটা কি? 8টি থেকে আমরা মনে রাখতে পারি ভারতের কর্কটক্রান্তি রেখা 8টা রাজ্যের ওপর দিয়ে গেছে। কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে? এটা মনে রাখার জন্য কি করব আমরা? গুজরাটি রাজা মেড চিফ জাস্টিস উইন দ্য ম্যাচ, ঠিক আছে? জি ফর গুজরাট, আর ফর রাজস্থান, এম ফর মধ্যপ্রদেশ, সি ফর ছত্তিশগড়, ডাব্লিউ ফর ওয়েস্ট বেঙ্গল, টি ফর ত্রিপুরা, এম ফর মিজোরাম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 7 নম্বর, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? গোদাবরী, কাবেরী, কৃষ্ণা না নর্মদা? সঠিক অ্যান্সার কাবেরী।
সঠিক অ্যান্সার কাবেরী। তো কাবেরী নদীর উৎপত্তি কোথায় হয়েছে? ব্রহ্মগিরির পাহাড়ে, ঠিক আছে, যেটা জায়গাটার নাম কি? তলাকাভেরি। তলাকাভেরি থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এই কাবেরী নদীর ওপরেই শিব সমুদ্র জলপ্রপাত অবস্থিত। এছাড়া আমরা গোদাবরী থেকে আমরা কি মনে রাখতে পারি? গোদাবরীকে বলা হচ্ছে কি? বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা, ঠিক আছে। আর গোদাবরী কোথায় উৎপন্ন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। কৃষ্ণা, কৃষ্ণা থেকে আমরা কি মনে করতে পারি? কৃষ্ণা হচ্ছে উৎপন্ন কোথায়? মহাবালেশ্বর থেকে। আর এর ওপরেই নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত, ঠিক আছে। নর্মদা থেকে আমরা কি রিকল করতে পারবি? আমরা রিকল করব অমরকণ্টক সিংহ থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী। এর ওপর কি? ধোঁয়াধার জলপ্রপাত এবং সর্দার সরোবর বাঁধ অবস্থিত। কোশ্চেন নম্বর 8, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এবং এটি কিসের জন্য বিখ্যাত? আসাম, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। সঠিক অ্যান্সার কি হবে? আসাম। সঠিক অ্যান্সার আসাম। এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? না, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। পৃথিবীর বা বিশ্বের বলতে পারি 2/3 এই এখান থেকেই গন্ডার পাওয়া যায়, এক শৃঙ্গ গন্ডার। এছাড়া এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পাশ দিয়ে কি নদী প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র নদী। আমরা আগের দিন পড়েছিলাম কোশ্চান সেট 1-এ, গুজরাটে এশিয়াটিক লায়ন বিখ্যাত হয়েছে। গুজরাটে এশিয়াটিক লায়ন, এটা কি? গির অরণ্য। গুজরাট গির অরণ্যতে এশিয়াটিক লায়ন পাওয়া যাচ্ছে। আর মধ্যপ্রদেশে কে কি বলে হয়? মধ্যপ্রদেশকে স্টেট বা টাইগার স্টেট বলা হচ্ছে, কারণ এখানে সবথেকে বেশি বাঘ রয়েছে। 9 নম্বর কোশ্চেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পর থেকে পৃথক করেছে কোন চ্যানেল? 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, পাক প্রণালী, ডানকান প্যাসেজ। সঠিক অ্যান্সার 10 ডিগ্রি চ্যানেল। সঠিক অ্যান্সার 10 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, দেখা যাক কি করে 10 ডিগ্রি মনে রইবে কি করে। প্রথমে রয়েছে নর্থ আন্দামান, তারপর রয়েছে মিডিল আন্দামান, তারপর রয়েছে কি সাউথ আন্দামান, তারপর রয়েছে কি লিটিল আন্দামান, তারপর রয়েছে কার নিকোবর, তারপর রয়েছে কি লিটিল নিকোবর, আর তারপর রয়েছে গ্রেট নিকোবর, ঠিক আছে। তো এই 10 ডিগ্রি চ্যানেলটা কোন জায়গা থেকে পাস করেছে? লিটিল আন্দামান আর কার নিকোবরের মধ্যে দিয়ে, ঠিক আছে। এছাড়াও ডানকান প্যাসেজ পাস হয়েছে সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যে। তো লিটিল আন্দামান আর সাউথ আন্দামানকে কে ভাগ করেছে? নো, ডানকান প্যাসেজ। আর লিটিল আন্দামানকে কার নিকোবর থেকে আলাদা করেছে বা আন্দামানকে নিকোবর থেকে আলাদা করেছে কে? না, 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। এই 9 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে আলাদা করেছে কে? 9 ডিগ্রি চ্যানেল। আর পাক প্রণালী কি? পাক প্রণালী হচ্ছে যে ভারতকে শ্রীলঙ্কা থেকে আলাদা করেছে। আর ডানকান পাশে তো পড়লামই আমরা। কোশ্চেন নাম্বার 10, ভারতের দীর্ঘতম মাটির বাঁধ বা হীরাকুদ কোন নদীর ওপর গড়ে উঠেছে? ভাগীরথী নদী, মহানদী, শতদ্রু নদী, কৃষ্ণা নদী। তোমরা সবাই ভিডিওটা পজ করবে, তারপর কোশ্চানের অ্যান্সার করবে নিজে, তারপর আমার কোশ্চানের অ্যান্সারটা দেখবে। তো এটার অ্যান্সার কী হবে? মহানদী। কী হবে? মহানদী। উড়িষ্যা রাজ্যে অবস্থিত হীরাকুদ হলো ভারতের তথা বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধ। এর দৈর্ঘ্য কত কিলোমিটার? মূল অংশের দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং পুরো বাঁধের দৈর্ঘ্য 25.8 কিলোমিটার। এটা উদ্বোধন হয়েছিল 1957 সালে। কার আমলে? না, জওহরলাল নেহরুর আমলে, ঠিক আছে। তখনকার মানে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন। আমরা ভাগীরথী নদী থেকে কি মনে করতে পারি?
ভাগীরথী নদীর ওপর উত্তরাখণ্ডে ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি বাঁধ নির্মাণ করা হয়েছে, যেটার উচ্চতা কত? 260.5 মিটার। ঠিক আছে। তারপর মনে করতে পারি শতদ্রু নদী। শতদ্রু নদী কোথায়? হিমাচল প্রদেশে কি করা হয়েছে? শতদ্রু নদীর ওপর ভাকরা নাঙ্গাল নদী বাঁধ তৈরি করা হয়েছে। আর কৃষ্ণা নদী কি? কৃষ্ণা নদীর ওপর অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা যে সীমান্তে বিখ্যাত নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত। ঠিক আছে, কৃষ্ণা নদীর ওপর। কোশ্চেন নাম্বার 11, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে আনটাচেবিলিটি নিয়ে আলোচনা করা হয়েছে? আর্টিকেল 14, আর্টিকেল 17, আর্টিকেল 21 না আর্টিকেল 32? সঠিক অ্যান্সার আর্টিকেল 17। আমরা আগের দিন আর্টিকেল 14, আর্টিকেল 21, আর্টিকেল 32 আলোচনা করেছি, তাও একবার আলোচনা করে নিচ্ছে এখন। আর্টিকেল 14-এ কী রয়েছে? আইনের চোখে সবাই সমান। আর্টিকেল 21-এ কী রয়েছে? জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। আর্টিকেল 32-কে কী বলা হয়? সোল, হার্ট অ্যান্ড সোল। কে বলেছিল? বি.আর. আম্বেদকর। কোশ্চেন নাম্বার 12, ভারতের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? 42তম সংশোধনীর মাধ্যমে, 44তম সংশোধনীর মাধ্যমে, তম সংশোধনীর মাধ্যমে, না 52তম সংশোধনীর মাধ্যমে? সঠিক অ্যান্সার 44তম সংশোধনীর মাধ্যমে। সেই সময় কে ছিল? ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। এই যে মৌলিক অধিকার, সম্পত্তির মৌলিক অধিকারটা এখন বর্তমানে কোন আর্টিকেলে রয়েছে? 300A। এবং কত নম্বর পার্টে? পার্ট 12। ঠিক আছে, যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে 300A-তে রয়েছে বর্তমানে সম্পত্তির অধিকারটা। যারা যারা দেখনি আগের দিনের ক্লাস দেখে নেবেন। ঠিক আছে, তো আমরা 42তম সংশোধনীর মাধ্যমে কি হয়েছিল? 42তম সংশোধনীকে কী বলা হয়? মিনি কনস্টিটিউশন। এবং 42তম সংশোধনীর মাধ্যমে কি কি অ্যাড হয়েছিল? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি, এই 3টা শব্দ যোগ হয়েছিল। এছাড়া 86তম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের মাধ্যমে কি হয়েছিল? শিক্ষাকে মৌলিক অধিকারে নেওয়া হয়, মানে মৌলিক অধিকার দেওয়া হয়। আর কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 21A। কত থেকে কত এজের মধ্যে? এজ হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে শিক্ষা দিতে হবে, এই সংশোধনের মাধ্যমে বলা হয়েছিল। 52তম সংশোধনের মাধ্যমে কি অ্যাড হয়? দল বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল যোগ করা হয় 42তম সংশোধনের মাধ্যমে। কেউ আবার যে নিয়ে কমেন্ট করে দেন রাঘব চড্ডাকে। কোশ্চেন নাম্বার 13, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতের সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত? 8, 11, 12, 7? সঠিক অ্যান্সার কী হবে? 11। সঠিক অ্যান্সার কি? 11। 11তম সংবিধান তফসিলিতে কখন অ্যাড হয়েছিল? 1992 সালে 73তম সংশোধনের মাধ্যমে। এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কটা বিষয়ে কথা বলা হয়েছে বা কটা সাবজেক্ট বলা হয়েছে? 29টা। এছাড়াও 8 নম্বর তফসিলিতে কি বলা হয়েছে? 8 নম্বর তফসিলিতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 22টা রয়েছে বর্তমানে। আর যখন সংবিধান হয়েছিল তখন কটা ছিল? 14টা। ঠিক আছে, বর্তমানে 22টা আর আগে ছিল 14টা। 12 নম্বর তপশিলিতে কি রয়েছে? 12 নম্বর তপশিলিতে রয়েছে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি। এটা কখন হয়েছিল? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই মিউনিসিপ্যালিটিকে অ্যাড করা হয় কনস্টিটিউশনে আমাদের। তো এই মিউনিসিপ্যালিটিতে কটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? 18টা। আর 7 নম্বর তপশিলিতে কি রয়েছে? কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা বন্টন, যেটাকে বলি আমরা ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এইসব বিষয়গুলো রয়েছে 7 নম্বর তপশিলিতে। কোশ্চেন নাম্বার 14, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য একজন ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 25 বছর, 30 বছর, 35 বছর, 21 বছর?
সঠিক অ্যান্সার 30 বছর। রাজ্যসভাকে সংসদের উচ্চকক্ষ বা স্থায়ী কক্ষ বলা হয়। এই রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 6 বছর। আর প্রতি 2 বছর অন্তর 1/3 অবসর নেন, মানে রিটায়ার করে। ঠিক আছে, 25 বছর থেকে আমরা কি মনে করতে পারি? 25 বছর থেকে আমরা লোকসভার সদস্য এবং বিধানসভা সদস্যের ন্যূনতম বয়স, যোগ্যতা মানে এজ হওয়া দরকার, তবে আমরা ইলেকশনে মানে যোগদান করতে পারি 25 বছর হলে। যেরকম প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। 35 বছর থেকে আমরা কি মনে করতে পারি? দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি অথবা কোনো রাজ্যের গভর্নর হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? 35 বছর। আর 21 বছর থেকে আমরা কি মনে করতে পারি? গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচনে প্রার্থী বা সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বয়স হচ্ছে 21 বছর। এছাড়াও আরেকটা 21 থেকে মনে করতে পারি যে আগে ছিল ভোটদানের জন্য 21 বছর, বর্তমানে রয়েছে 18 বছর হলেই আমরা ভোট দিতে পারি। এটা কত নম্বর সংশোধনের মাধ্যমে হয়েছিল? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কোশ্চেন নম্বর 15, ভারতীয় সংবিধান তৈরি করতে গণপরিষদের মোট কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন, 3 বছর 10 মাস 12 দিন, 1 বছর 9 মাস 25 দিন, 4 বছর 5 মাস 20 দিন। সঠিক অ্যান্সার কি? 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন। এই সংবিধানের খসড়াকে তৈরি করেছিল বা খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? বি.আর. আম্বেদকর। সংবিধান কখন গৃহীত হয়েছিল? 1949 সালের 26শে নভেম্বর। কিন্তু কার্যকর কখন হয়? 1949 সালের 26শে জানুয়ারি। একটা 26শে নভেম্বর এটা গৃহীত হয়েছিল, আর 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। কোশ্চেন নম্বর 16, কৃষি ও গ্রামীণ উন্নয়নের সর্বোচ্চ ব্যাংক নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়? 1935, 1982, 1955, 1969। সঠিক অ্যান্সার হচ্ছে 1982 সালে। এই নাবার্ডের পূর্ণ নাম কি ছিল? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি 1982 সালে 12ই জুলাই প্রতিষ্ঠা হয়েছিল। কার সুপারিশে? নো, বি শিবরাম কমিটির সুপারিশে। আর সেই সময় পঞ্চবার্ষিকী চলছিল কত? ষষ্ঠ নম্বর পঞ্চবার্ষিকী ছিল। এই যে নাবার্ডের সদর দপ্তর কোথায়? না, মুম্বাইতে। 1935 থেকে আমরা কি মনে করতে পারি? 1935 সালে 1 এপ্রিল ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল। কার সুপারিশে? না, হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। ঠিক আছে, 1955 থেকে আমরা কি মনে করতে পারি? এই বছর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে রাষ্ট্রীয়করণ করা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বা যেটাকে বলি আমরা এসবিআই এখন। বর্তমানে এসবিআই, তার আগে ছিল কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 1969 সালে কি হয়েছিল? 1969 সালে 14টা ব্যাংক ন্যাশনালাইজ করা হয়েছিল, মানে বাণিজ্যিক ব্যাংককে জাতীয়করণ করা হয়। আর আরেকটা মনে করতে পারি 1969 সাল থেকে কি? এই সাল ইসরো ইসরো প্রতিষ্ঠা হয়। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 17, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? মহালনোবিস মডেল, হার্ট দোমার মডেল, না বোম্বে প্ল্যান, না পিপলস প্ল্যান। সঠিক অ্যান্সার হচ্ছে হার্ট দোমার মডেল। হার্ট দোমার মডেল। এটা কখন হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা 1951 থেকে 56 সাল পর্যন্ত। এই সময় কি হয়েছিল? কৃষির উন্নয়নের জন্য 3টা সবথেকে বড় বাঁধ তৈরি করা হয়েছিল। ভাকনারাঙ্গান বাঁধ, হীরাকুন্দ আর নাগার্জুন। এই 3টা বাঁধ তৈরির কাজ শুরু হয় এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এছাড়া মহালনোবিস মডেল থেকে আমরা দেখে কি মনে করতে পারছি? এই মহালনোবিস মডেল ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেল, যার সাহায্যে দুর্গাপুর,
রাউরকেল্লা আর ভিলাইতে ইস্পাত কারখানা গড়ে উঠেছিল। আর বোম্বে প্ল্যান কি? বোম্বে প্ল্যান হচ্ছে 1944 সালের ভারতের 8জন শীর্ষ শিল্পপতি, যেরকম টাটা, বিড়লা সব আরও অন্যান্য, মিলে ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য 15 বছরের যৌথ খসড়া তৈরি করেছিলেন, যা বোম্বে প্ল্যান নামে পরিচিত। ঠিক আছে। আর পিপলস প্ল্যানটা কি? পিপলস প্ল্যান হচ্ছে 1945 সালে বিশিষ্ট এম এন রয় সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে প্ল্যান তৈরি করেছিল সেটাকেই বলছে পিপলস প্ল্যান বা জনপরিকল্পনা। কোশ্চেন নাম্বার 18, কোষের কোন অণুকে আত্মঘাতী থলি বলা হয়? মাইক্রোকন্ডিয়া, রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি। সঠিক অ্যান্সার হচ্ছে লাইসোজোম। লাইসোজোমকে বলা হয় সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। এটা কে আবিষ্কার করেছিলেন? ক্রিশ্চিয়ান ডি দুবে। এছাড়া আমরা এখান থেকে কি, এই কোশ্চেনটা থেকে কি মনে করতে পারি? মাইক্রোকন্ডিয়া দেখে নিই। মাইক্রোকন্ডিয়া যখনই আমরা দেখব কি মনে পড়বে? যে এটাকে বলা হয় শক্তিঘর। এটিপি থেকে এর মধ্যে এটিপি থাকছে। আর রাইবোজোম থেকে আমরা কি মনে করতে পারছি? রাইবোজোম হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি। গলগি বডি হচ্ছে কি? কোষের ট্রাফিক পুলিশ। গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে। ঠিক আছে। এটা যাদের ক্লাসটা ভালো লাগছে তারা লাইক শেয়ার করে দেবে, একটু সাবস্ক্রাইব করলেও হবে, না করলেও হবে, মন গেলে করে দিও। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 19, মানবদের রক্ত তঞ্জনী বা জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি না ডি? সঠিক অ্যান্সার কি হবে? ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনাইন, যেটা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। এছাড়া এখান থেকে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। এর অভাবে কি হচ্ছে? রাতকানা রোগ হচ্ছে, যেটাকে বলি নাইট ব্লাইন্ডনেস। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, যার ফলে কি মাড়ি থেকে আমাদের অভাবে কি হচ্ছে? মাড়ি থেকে রক্ত বার হয়, যেটাকে বলি স্কারবি রোগ। আর ভিটামিন ডি কি? রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, যার অভাবে রিকেট রোগ হয়। কোশ্চেন নাম্বার 20, লেন্সের ক্ষমতার এসআই একক কি? ওয়াট, ডায়াপ্টার, জুল না ক্যান্ডেলা? সঠিক অ্যান্সার কি? ডায়াপ্টার। এছাড়া এই কোশ্চেনটা থেকে আমরা কি ওয়াট থেকে আমরা কি রিকল করতে পারছি? ওয়াট হলো ক্ষমতা বা পাওয়ারের একক, এসআই একক। জুল থেকে কি মনে করব? জুল থেকে মনে করতে পারি কার্য বা শক্তির একক, এসআই একক। আর ক্যান্ডেলা, এই ক্যান্ডেলা হচ্ছে কি? আলোর তীব্রতার এসআই একক। আলোর তীব্রতার এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। যারা তোমরা ক্লাস করছো তারা এই নতুনটা লিখে রাখবে, যার নতুন যা আসছে যেগুলো বলছি আমি সেগুলো লিখে রাখবে। যেরকম ক্যান্ডেলাটা নতুন তোমাদের কাছে, অনেকের কাছেই নতুন হতে পারে, যেটা আলোর তীব্রতা মাপা হচ্ছে এসআই এককটা, এটা খাতায় লিখে রাখবে। কোশ্চেন নাম্বার 21, কোন ধাতুকে বাতাসে রাখলে জলীয় বাষ্পের সাথে তীব্র বিক্রিয়া করে আগুন ধরে যায়, তাই তাকে কেরোসিন তেলের নিচে ডুবিয়ে রাখা হয়? লোহা, সোডিয়াম, তামা, ম্যাগনেসিয়াম? সঠিক অ্যান্সার হচ্ছে সোডিয়াম। এছাড়া আমরা লোহা থেকে কি মনে করতে পারি? লোহার সংকেত কি? এফি। এছাড়া লোহাতে মোর্চা ধরে, যার রাসায়নিক নাম কি? হাইড্রেট ফেরিক অক্সাইড। আর তামাতে কি? তাপের সুপরিবাহী। আর ম্যাগনেসিয়াম থেকে আমরা কি মনে করতে পারি? ম্যাগনেসিয়াম কালকে আমি বলেছিলাম যে ক্লোরোফিল অণুর কেন্দ্রে অবস্থিত, তাই তো, উদ্ভিদের সালোকসংশ্লেষের প্রধান উপাদান। কোশ্চেন নাম্বার 22, গাড়ির পেছনের দৃশ্য দেখার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ, উত্তল দর্পণ, সমতল দর্পণ না বেলনাকার দর্পণ? সঠিক অ্যান্সার উত্তল দর্পণ। উত্তল দর্পণ কি হচ্ছে? বস্তুর
কে দূর থেকে আমরা যখন দেখব, মানে উত্তল দর্পণে দেখব, সোজা ও আকারে ছোট দেখায়, যার ফলে গাড়ির চালক রাস্তার বড় ট্রাফিক একসাথেই ছোট জায়গার মধ্যে দেখে ফেলছে, ঠিক আছে। সেই জন্য উত্তল লেন্স আমরা ব্যবহার করছি গাড়ির, বা যেটা মিররে আমরা কি গাড়ির মিররে রিয়ার ভিউ দেখার জন্য কনভেক্স মিরর ব্যবহার করছি, ঠিক আছে। এখান থেকে আমরা অবতল দর্পণ থেকে কি মনে করতে পারি, যেটা আমরা করতে পারি দন্ত চিকিৎসার কাজে ব্যবহার করা হয়, গাড়ির হেডলাইট ও দাড়ি কামানোর আয়নাতে ব্যবহার করা হচ্ছে। আর সমতল দর্পণ কি? সমতল দর্পণ হচ্ছে আমরা যেটাতে বাড়িতে মুখ দেখার জন্য সাধারণ আয়না ব্যবহার করি, সেটাই সমতল দর্পণ। কোশ্চেন নাম্বার 23, এলপিজি সিলিন্ডারের প্রধান উপাদান হিসেবে কোন দুটি হাইড্রোকার্বন গ্যাস থাকে? মিথেন ও ইথেন, বিউটেন ও প্রোপেন, হাইড্রোজেন এবং হিলিয়াম, অক্সিজেন আর নাইট্রোজেন। কী হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে বিউটেন আর প্রোপেন। এই বিউটেন আর প্রোপেন থাকে, কিন্তু আমরা এলপিজির মধ্যে যেটা পচা গন্ধ বার হয় সেটার জন্য কি মেশানো হয়? ইথাইল মারক্যাপটেন। আর যদি আমরা পচা কেনই ব্যবহার করব, ভালো গন্ধ তো ব্যবহার করতে পারি, গোলাপ ফুলের, রোজ করি না, কারণ আমরা ভাববো যে বাহ খুব সুন্দর গন্ধ হচ্ছে, না গ্যাসটা বন্ধই করতে যাব না, তার জন্য পচা গন্ধযুক্ত গন্ধ ব্যবহার করা হয়, যেটা ইথাইল মারক্যাপটন থেকে আসে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে 24, মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? থাইরয়েড গ্রন্থি, পিটুটারি গ্রন্থি, অগ্নাশয়, অ্যাড্রিনালিন গ্রন্থি। সঠিক অ্যান্সার পিটুইটারি গ্রন্থি। সঠিক অ্যান্সার পিটুইটারি গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে কি নিঃসরিত হয়? থাইরক্সিন, যেটার অভাবে কি হয়? গয়টার বা গলগণ্ড রোগ হয়। অগ্নাশয়, অগ্নাশয় হচ্ছে একটা মিক্স গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। এর কারণ কি মিশ্র গ্রন্থি হওয়ার কারণ? এটি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুই হিসেবেই কাজ করে। আর অ্যাড্রিনালিন গ্রন্থি কি? অ্যাড্রিনালিন থেকে কি খরিত হয়? অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়, যা জরুরিকালীন হরমোন নামে পরিচিত। কোশ্চেন নম্বর 25, বিখ্যাত ধ্রুপদী নৃত্য কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের প্রধান নৃত্যশৈলী? কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে এই কোন জেলা থেকে হয়েছে? অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ জেলার কুচিপুড়ি নামক গ্রাম থেকে এই নৃত্যর উৎপত্তি বা নামকরণ হয়েছে, ঠিক আছে। এটি মূলত কি নৃত্য নাট্য শৈলী, মানে ড্যান্স ড্রামা টাইপের। আর এখান থেকে আমরা কি মনে করতে পারি? কেরালা থেকে কি ভারতের দুটি ধ্রুপদী নৃত্য আসে, একটা হচ্ছে কথককলি আর একটা হচ্ছে কি মোহিনীনাট্যম। আর তামিলনাড়ু থেকে কি, যেটা সব থেকে আমাদের প্রথম নৃত্য, বিখ্যাত নৃত্য কি ভারতনাট্যম। যে ভারতনাট্যমের পুরো নাম কি ছিল? সাদির। এটা ভিভিআই কোশ্চেন, সাদির মনে রাখবে, যে ভারতনাট্যমের পুরনো নাম কি? সাদির। উত্তরপ্রদেশ থেকে আমরা কি মনে করতে পারছি? উত্তরপ্রদেশ থেকে কথক, তাই তো। কোশ্চেন নাম্বার 26, ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর, শ্রীকোটার অন্ধ্রপ্রদেশ, তিরুবনন্তপুরম কেরালা, পোখরান রাজস্থান। কোনটা? সঠিক অ্যান্সার তোমরা কোশ্চেনটা বলে দিচ্ছি আমি, তারপরে নিজের থেকে প্রথমে করে দেখবে, তারপর কমেন্ট করবে, তারপর আমার বলা অ্যান্সারটা দেখবে। আর যে পোস্ট ম্যাডাম করছে, আমরা প্রত্যেকটা কোশ্চেন পড়ে নিয়ে 4টা অপশানকে, যেগুলো যেগুলো তোমার নোটে লেখা নেই সেইগুলো লিখবে নোট বলে, আর ওগুলা বারবার দেখবে, পরীক্ষায় ওগুলোই আসবে, এবং নিজের নোটটা বারবার রিভিশন করবে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। এই যে স্পেস সেন্টারটা কখন তৈরি ছিল? 1971 সালে। 1971 সালে কী হয়েছিল? ভারতের ভারতের লয়, ভারতের বেটা মানে হচ্ছে বাংলাদেশের
স্বাধীনতা দিবস? বাংলাদেশের স্বাধীনতা দিবস হয়েছিল 1971 সালে। এছাড়া আমরা ব্যাঙ্গালোর থেকে আমরা কি মনে করতে পারি? ব্যাঙ্গালোর কি ইসরোর সদর দপ্তর, যেটা ইসরো কখন হয়েছিল প্রতিষ্ঠা? 1969। তিরুবনন্তপুরম কেরালাতে কি রয়েছে? যেখানে বিক্রম সারাভাই স্পেস সেন্টার রয়েছে। এছাড়া তিরুবনন্তপুরমে মহাকাশ গবেষণার রকেট এবং লঞ্চ ভেহিকেল তৈরির মূল কাজ এই তিরুবনন্তপুরমেই হয়। আর পোখরান তো আমরা সবাই জানি, পোখরান রাজস্থানের প্রথম কী হয়েছিল? পারমাণবিক বোমা কেন্দ্র, যেটাকে আমরা পোখরানকে আমরা বলে থাকি যে পারমাণবিক বোমা পরীক্ষা স্থান হিসেবে। এবং যে পরমাণু বোমাটা ফাটানো হয়েছিল পোখরানে, সেটা প্রথম হয়েছিল কখন? না, 1974 সালে। 1974 সালে কী নাম ছিল সেই পরমাণু বোমাটার? ইসমাইলিং বুদ্ধা। কোশ্চেন নম্বর 27, কৃষি ও গ্রামীণ উন্নয়নের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান নাবার্ড কোন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল? শিবরাম কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, সুরেশ টেন্ডুলকার কমিটি, না সর্দার সরং সিং কমিটি? সঠিক অ্যান্সার শিবরাম কমিটি। এই নাবার্ড কখন গঠিত হয়েছিল? 1982 সালে। এই নাবার্ডের সদর দপ্তর কোথায়? মুম্বাই। এছাড়া বলবন্ত রায় মেহতা কমিটি থেকে আমরা কি মনে করতে পারি? যেটা 1957 সালে কি দিয়েছিল? ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রাজ চালুর ঐতিহাসিক সুপারিশ দিয়েছিল। আর টেন্ডুলকার কমিটি কি? যেটা পভার্টি লাইন দিয়েছিল। যেটা হচ্ছে পভার্টি লাইন কি না, দরিদ্র সীমা পরিমাপের একটা পদ্ধতি। আর সর্দার সরিং সিং কমিটি থেকে কি মনে করতে পারছি আমরা? যেটা কি করেছিল? 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য, যেটাকে বলি আমরা ফান্ডামেন্টাল ডিউটি পার্ট নাম্বার 4-এতে যুক্ত করার কথা বলেছিল। কোশ্চেন নম্বর 28, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা, তোরসা, জলঢাকা, মহানদী? সঠিক অ্যান্সার হচ্ছে তোরসা নদী। সঠিক অ্যান্সার তোরসা নদী। সঠিক অ্যান্সার হচ্ছে তোরসা নদী। এই তোরসা নদী বা পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান কখন মর্যাদা পেয়েছিল জাতীয় উদ্যান বলে? না, 2012 সালে। 2012 সালে। আর তিস্তা নদীর থেকে আমরা কি মনে করতে পারছি? তিস্তা নদীকে কি বলা হয়? উত্তরবঙ্গের জীবনরেখা। আর তিস্তা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? জেমু হিমবাহ থেকে। কোশ্চেন নম্বর 29, স্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, চক্রবর্তী রাজা গোপালাচারী, আর জ্যোতি বসু? সঠিক অ্যান্সার হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ। আর বিধানচন্দ্র রায় কে ছিল? পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, যাকে কি বলা হয়? আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার। আর চক্রবর্তী রাজা গোপালাচারী কে ছিল? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল এবং স্বাধীন ভারতের শেষ এবং একমাত্র গভর্নর জেনারেল। আর জ্যোতি বসু কে ছিল? জ্যোতি বসু ছিল পশ্চিমবঙ্গের দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী। কখন থেকে কখন? 1977 থেকে 2000 পর্যন্ত। ঠিক আছে। কোশ্চেন নম্বর 30, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া কত সাল থেকে শুরু হয়েছিল? 1950, 1954, 1961, 1971? সঠিক অ্যান্সার কি? 1954। 1954। 1954 2রা জানুয়ারি থেকে ভারতের তৎকালীন সেই সময়কার প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই পুরস্কার চালু করেছিল। আর সেই সময় তিনজনকেই প্রথম দেওয়া হয়েছিল ভারতরত্ন। কে কে পেয়েছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন,
চক্রবর্তী রাজা গোপলাচারী আর বিজ্ঞানী সিভি রমন। এই সিভি রমন কে ছিল আমাকে কমেন্টে জানিও, দেখি কতদূর পড়াশোনা করছো তোমরা। আর 1950 থেকে আমরা কি মনে করতে পারছি, 1950 সালের 26শে জানুয়ারি আমাদের দেশের সংবিধান সম্পূর্ণ কার্যকর করা হয়, ঠিক আছে। এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেছিল এই সালে 1950-এ। 1961 থেকে আমরা কি মনে করতে পারছি, 1961 সালে প্রথম খেলাধুলার জন্য অর্জুনা পুরস্কার দেওয়া শুরু হয়। আর 1971 সালে কি আমাদের ভারতের বেটা মানে বাংলাদেশের জন্ম হয়েছিল, মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে। সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল, ইন্দিরা গান্ধী, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ, চলে এসছে, মানে হচ্ছে আমাদের কোশ্চেন শেষ। তো এই ছিল আমাদের আজকের প্র্যাকটিস সেট 2। এর মোট 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তো তাদের কমপ্লিট পোস্ট ম্যাডাম, ঠিক আছে। আশা করি ক্লাসটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আমরা জিকে জিএসের সাধারণ কোশ্চেন অ্যান্সার করছি না, বিগত বছরের রাজ্য এবং কেন্দ্রের পরীক্ষার নতুন কনসেপচুয়াল প্যাটার্ন মাথায় রেখে প্রত্যেকটা সেট তৈরি করছি, যা তোমরা ইউটিউব চ্যানেলে কোথাও অন্য পাবে না, যেখানে তো শুধু অ্যান্সার বলে চলে যায় অনেক ইউটিউব চ্যানেলে। তো তোমাদের মেমোরি যাতে বুস্ট হয় সেটাই আমি চেষ্টা করছি, যাতে প্রত্যেকটা কোশ্চেন ভালো করে আলোচনা করে এবং তার অপশানগুলোকে পোস্টমর্টম করে, যার ফলে তোমাদের মেমোরি আরও জিকে জিএসে বুস্ট হয়ে যায়, সেটাই। আর ক্লাসটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দিও বন্ধুদেরকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই বাই।